সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, অন্তত ৩ জন নিহত। ঈদের ছুটি শেষ আজ, ট্রেন বাসে যাত্রীর চাপ, যমুনা সেতু এলাকায় যানজট। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 18 দিন পর চালু হলো চিকিৎসা সেবা। এবারে বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতরাত থেকে এই হামলা শুরু হয়, এতে অন্তত ৩ জনের প্রাণ গেছে। আর ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮। শুক্রবার দিবাগত ভোররাত ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর পার্শ্ববর্তী এলাকা। তেহরানে ইসরায়েলি হামলার জেরে কয়েক দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে রাতেই বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বসে নেই ইসরায়েল, চলে পাল্টা হামলা। বোমা ফেলা হয় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়। ইস্পাহান শহরকে রক্ষায় সক্রিয় আছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান সহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির বাসভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশ। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো দেশ ইসরায়েলের হয়ে হামলায় বাধা দিলে ওই দেশের ঘাঁটিকে তারা হামলার লক্ষ্য বানাবে। এদিকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও ৬ জন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল আজহার ছুটির শেষ দিন আজ। ঢাকামুখী যানবাহনের চাপে সিরাজগঞ্জে যমুনা সেতুর 2 পারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকালে সেতুর পশ্চিম পারের গোলচত্বর থেকে এই জট শুরু হয়, এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে। এক পর্যায়ে 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কড্ডার মোড়, ঝাউইল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। কোথাও পুরোপুরি স্থবিরতা, আবার কোথাও ধীরে চলেছে গাড়ি। সাভারের বাইপাইল এলাকায় যানজটের কবলে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম, যুক্ত হচ্ছে তার সাথে। হালিম, এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন দেখছেন, আর যানজটের শুরু কখন হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, সকাল থেকে কিন্তু এই মহাসড়কে আমরা যানজট লক্ষ্য করিনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিরাজগঞ্জে যে যানজটটি তৈরি হয়েছিল সেই পরিবহনগুলো সেখান থেকে আসা শুরু হওয়ার পর কিন্তু এই সাভারের বাইপাইলে যেটি ঢাকামুখী লেন সেই লেনে কিন্তু আস্তে আস্তে যানজটের যে সৃষ্টি হচ্ছে এবং পরিবহনের চাপ বাড়ছে। যদি আপনাকে একটু দেখাতে চাই, এই বাইপাইলের মোড় থেকে প্রায় ত্রিপুর পর্যন্ত যেটি ট্রাফিক জেলা পুলিশ বলেছেন যে তারা প্রায় 5 থেকে 6 কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। এই পরিবহনগুলো কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে চলাচল করছে এবং এই যানজটের যেটি মূল বিষয় সেটি হচ্ছে, যদি আপনাকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে যে ফাঁকা জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খানাখন্দে ভরা। যানজট যেটি হওয়ার কথা নয়, কারণ এখানে অনলাইনে এখানে পরিবহনগুলো আসছে, কিন্তু এই বাইপাইলের মোড়ে এখানে খানাখন্দের কারণে এই পরিবহনগুলো একেবারেই ধীর গতিতে দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা ভাবে সেই গর্তে চাকা পড়ছে এবং যার কারণে কিন্তু এই পরিবহন স্লো হয়ে যাচ্ছে। এবং
এই গতিতে, কারণ মহাসড়কে যেহেতু এখন প্রচুর পরিমাণ যে যান পরিবহনগুলো আসছে, যারা ঈদে ঘরমুখ মানুষ, তারা সেই চাপের কারণে অতিরিক্ত পরিবহনের চাপে কিন্তু মূলত এখানে সেই যানজটের সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু আজকে থেকে কিন্তু অনেক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে অনেকে তাদের কর্মযজ্ঞে তারা লিপ্ত হয়েছে। কিন্তু পাশাপাশি কিন্তু এই অঞ্চলে আরো অনেক কারখানা রয়েছে এবং সেই সাথে যারা ঢাকামুখী যারা যাচ্ছেন তারা কিন্তু এই উত্তরবঙ্গ থেকে এই বাইপাল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই বাইপাইলে কিন্তু এই পরিবহনের চাপের কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং এটি সেই প্রায় ঘন্টাখানেক আগে থেকে এই যানজটটি সৃষ্টি হয়েছে এবং এটি কখন নাগাদ এটি শেষ হবে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি ট্রাফিক পুলিশ বলতে পারছে না। কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জের যে চাপটি, সেই চাপটি কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করছে। তো সব মিলে সুমনা, এই ছিল আমার কাছ থেকে বাইপাইলের থেকে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলবে অফিস, আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান। তাই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফলে ট্রেন, বাস ও নৌপথে যাত্রীর চাপ বেড়েছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে আসছে, কিন্তু সড়ক পথে কিছু জায়গায় যানজটের কবলে পড়ছে যাত্রীরা। এতে ঘন্টার পর ঘন্টা তাদেরকে সড়কেই থাকতে হচ্ছে। দুপুরের পর থেকে যানবাহনের গতি কিছুটা বেড়েছে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচল অবস্থা কেটেছে। স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। দীর্ঘ 18 দিন পর আজ সকাল থেকে হাসপাতালটির সব বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়। চিকিৎসক, নার্স ও স্টাফদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহির্বিভাগ, ওয়ার্ড ও জরুরি বিভাগে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। 28শে মে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালটির চিকিৎসা সেবা। বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গতকাল দেশে 24 ঘন্টায় প্রাণ হারানো 5 রোগীর মধ্যে 4 জনই বরিশাল বিভাগের। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কি বলছেন চিকিৎসকরা, আর ডেঙ্গু পরীক্ষা ও হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? সুমনা, বরিশাল বিভাগ জুড়ে হঠাৎ করেই ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পেয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর মনিরুজ্জামান শাহিনের সঙ্গে। তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে সাম্প্রতিক সময়ে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জমে থাকা পানি থেকেই মূলত এই ডেঙ্গুর যে লার্ভা সেটির বিস্তার ঘটেছে এবং পাশাপাশি নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। বাড়ির আঙিনায় নোংরা এবং অপরিচ্ছন্ন যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে ডেঙ্গুর বিস্তার ঘটছে। পাশাপাশি মশারি টাঙিয়ে না ঘুমানোর ফলে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা বরিশাল শেরেবাংলা হাসপাতালে যে তথ্য আমাদের কাছে রয়েছে, আজকে এখানে 89 জন রোগী সহ বরিশাল বিভাগের 6 জেলার 42টি জেলা উপজেলা হাসপাতালে 327 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। মূলত বরিশাল বিভাগের বরিশাল জেলা সদরের বাইরে অন্যান্য যে বিভাগের 5টি জেলা এবং সেখানকার যে উপজেলাগুলো রয়েছে সে সকল হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর কিন্তু কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা চিকিৎসা সেবা প্রদানের কোনো ব্যবস্থা নেই। ফলে কিন্তু সমগ্র বিভাগের বাসিন্দারা এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা ভর্তি হচ্ছেন এবং এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মেডিসিন ইউনিটের সামনে, এই মেডিসিন ইউনিটের 3টি ইউনিটকে ডেঙ্গু ইউনিটে রূপান্তর করা হয়েছে। আমরা মূলত নেটওয়ার্ক জটিলতার কারণে ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে আমরা দেখাতে চাচ্ছি যেখানে যারা আসছে বেশিরভাগই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা এখানে আসছেন এবং এই মেডিসিন ইউনিটে তারা চিকিৎসা নিচ্ছেন। মূলত গরম পরিবেশে সীমিত জায়গার মধ্যে অধিক সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করার ফলে রোগীদের কিন্তু চিকিৎসা গ্রহণে বেশ অসুবিধা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে তাদেরকে এখান থেকে সরকারিভাবে ওষুধ, স্যালাইন এগুলো সরবরাহ করার পাশাপাশি তাদেরকে বিশেষ যে মশারি সেগুলো সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে মূলত ডেঙ্গু রোগের নির্মূলের জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত মশারি টাঙিয়ে
ঘুমানোর প্রতি তারা পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা যদি আরো সামনে ভবিষ্যতে বর্ষার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে, এজন্য পর্যাপ্ত সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পাশাপাশি তাৎক্ষণিক ডেঙ্গুর যে উপসর্গগুলো রয়েছে সেগুলো পরিলক্ষিত হলে তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। সুমনা, এ ছিল বরিশাল থেকে ডেঙ্গু রোগীর তথ্য এবং এখনকার মতো পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। 4 দিনের এই সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। এবারে খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে আজ মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে। মঞ্চে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির 14 সদস্য। তাবিথ আউয়ালের নেতৃত্বে সবাইকে সাথে নিয়েই পরিকল্পনা কমিটির বৈঠকে আগামী 6 মাসের পরিকল্পনা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। নতুন অর্থ বছরে বাফুফের জন্য বাজেট বাড়ানোর তাগিদ দেন সংস্থার সভাপতি। এছাড়া আগামী 6 মাসে নারী পুরুষ উভয় দলের বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলের অলস সময়ে কোনো প্রীতি ম্যাচ বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সভাপতি। আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরো বাড়ানো হয়। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। তার জন্য ওই লেভেল টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, অন্তত 3 জন নিহত। ঈদের ছুটি শেষ আজ, ট্রেন বাসে যাত্রীর চাপ, যমুনা সেতু এলাকায় যানজট। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 18 দিন পর চালু হলো চিকিৎসা সেবা। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।